ঈশানীর সহযোগিতায় ছদ্মবেশী বিদ্যুৎকে এবার ধরে ফেলল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নকুল ও মৌলিকে বলতে লাগলো, বিদ্যুৎ কোথায় আছে ভালো ভালো বলে দাও, না হলে কিন্তু আমি বাড়ির সবাইকে সত্যিটা বলে দেবো। তখনই মৌলি মিথ্যে কথা আবারও বলতে থাকে আর বলতে লাগলো, আমি সত্যি জানি না, গড প্রমিস আমি জানি না। এদিকে পিনাকি যাওয়ার সময় তখন ওদের মধ্যে কথা হচ্ছে দেখে বলতে লাগলো, হঠাৎ করে মৌলির দাদার সাথে কি এমন কথা বলছে? তখনই নকুল বলতে লাগলো, "আমি যদি জানতে পারি এবারও তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো তাহলে কিন্তু আমি সত্যিটা সবার সামনে বলে দেবো। এখনো সময় আছে, সত্যিটা বলে দাও।" তখন হাত জোড় করে মৌলি বলতে লাগলো, "আমি বলছি তো আমি কিছুই জানি না।" তখন নকুলের বউ এসে বলতে লাগলো, "এই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। ও একটা অসভ্য মেয়ে। ওর সাথে তোমার আবার কিসের কথা? চলো এখান থেকে।" এই বলে টেনে নকুলকে সেখান থেকে নিয়ে যেতে লাগলে নকুল তখন আবারও বলতে লাগলো, "সত্যি কথা বলে দাও।" আর এদিকে মৌলি খুব খুশি হয়ে যায়। তখনই পিনাকি চলে আসে সেখানে আর এসে বলতে লাগলো, "কি কথা বলছো তুমি দাদার সাথে?" এদিকে দেখা যায় বাণীদের যে দোকানটা ছিল সেই দোকানে এসে পুলিশ হানা দিয়েছে। আর সেখান থেকে একটা পাঞ্জাবি রক্তমাখা বের করে নিয়েছে আর বলতে লাগলো, "এটা কোথা থেকে আসলো? যদি এটা বিদ্যুতের পাঞ্জাবি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব।" বাণী তখন বলতে লাগলো, "এসব মিথ্যে, মিথ্যে।" তখন সেখানে থাকা কাস্টমাররা বলতে লাগলো, "দেখতে তো ভদ্রলোক মনে হচ্ছে কিন্তু দেখো, দেখো ভদ্রলোকের মুখোশের আড়ালে কেমন নোংরামো লুকিয়ে আছে।" বাণী তখন বলতে লাগলো, "প্লিজ আপনারা এইভাবে কথা বলবেন না। উনি কিচ্ছু করেনি। এটা একটা চক্রান্ত। আমাদেরকে ফাঁসানোর জন্য এই চক্রান্তটা করেছে।" পুলিশ তখন বলতে লাগলো, "আমি অত শত কথা বুঝি না। আমি শুধু এইটুকু জানি এটা যদি বিদ্যুতের হয় তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করব।" এইদিকে দেখা যায় বাড়িতে কোনো খাবার-দাবার কিছু খেতে চায় না তানিয়া। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "তানিয়া, আ তাহলে তুমি ফুচকা খাবে?" তারপরে তানিয়াকে নিয়ে রাস্তায় চলে আসে ফুচকা খাওয়াতে। আর তানিয়াকে এক জায়গায় দাঁড় করিয়ে যখন ফুচকা আনতে যায় তখন ছদ্মবেশী একজন আইসক্রিমওয়ালা চলে আসে। আর ওই ছদ্মবেশী আইসক্রিমওয়ালাটা ছিল বিদ্যুৎ। কিন্তু তানিয়া সেটা জানতো না। তানিয়া হাত দিয়ে কাছে আসতে বলে তখন এসে সেই মুখোশটা আবার সে পরে নেয় আর ভয় দেখাতে থাকে তানিয়াকে। তখন তানিয়া প্রচন্ড ভয় পেতে থাকে। আর হোলির দিনের কথাটা বারবার মনে করতে থাকে। এদিকে বিদ্যুৎ সেই মুখোশটা পরে তানিয়াকে কতগুলি ফুল দেখাতে থাকে। ফুলের একটা থালা দেখাতে থাকে। আর সেগুলি দেখে তানিয়া এতটাই ভয় পেয়ে যায় যে তানিয়া চিৎকার করতে থাকে। তখন ছুটে আসে সেখানে বিদ্যুতের মা এসে বলতে লাগলো, "কি হয়েছে তানিয়া কি হয়েছে? কেউ কি এখানে এসেছে?" তানিয়া কোনো কথাই বলে না। দূর থেকে দেখিয়ে দেয়। আর তখন সেই মুহূর্তে বানি আর অনিরুদ্র সেখানে চলে আসে। বানি বারবার জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে? কিন্তু তানিয়া এতটাই ভয় পেতে থাকে এমনকি অনিরুদ্রকে দেখেও ভয় পেতে থাকে। বানি তখন বলতে লাগলো, কেউ এসেছে। না হলে মাম্মাম এভাবে ভয় পাচ্ছে কেন?" তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "আমার মন বলছে বিদ্যুৎ এখানেই এসেছে। আমার মায়ের মন তো যত হোক আমি ওকে তো পেটে ধরেছি, আমি বুঝতে পারছি। ওখানে বিদ্যুৎ এসেছে আর বিদ্যুৎই ভয় দেখিয়েছে।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "ঠিক আছে আমি একটু সামনের দিকে এগিয়ে দেখি তো।" যে এসেছে সে বেশিদূর যেতে পারেনি। আর তখন বিদ্যুৎ কিছুদূর যাওয়ার পর দেখতে পায় ওই মুখোশালা একটা ছদ্মবেশী মেয়ে মানুষের মতো। তখন বিদ্যুৎ বলতে লাগলো, "কে তুমি?" এই বলে ওর পিছন, পিছন ধাওয়া করতে থাকে। কিন্তু হঠাৎ করে ও দৌড়ে কোথায় যেন পালিয়ে যায়। তখন বিদ্যুৎ বলতে লাগলো, "কি ব্যাপার? কোথায় পালিয়ে গেল? আমি কেন দেখতে পাচ্ছি না?" তাহলে ওই লোকটার সাথে ওই দিনের হোলির ঘটনায় যুক্ত ছিল। এদিকে বিদ্যুৎ ছুটতে, ছুটতে চলে আসে মৌলিদের বাড়িতে। ওদিকে ঈশানী বলতে লাগলো, "আমার মৌলির কথাগুলি কেমন না মিথ্যে মনে হচ্ছে। আমাকে একবার নজর রাখতে হবে ওই গেস্ট হাউসটার দিকে।" আর তখন ঈশানী এদিকে তাকালে দেখতেই পায় ছদ্মবেশে একজন কেউ ঘরের মধ্যে ঢুকে পড়ছে। তখন ঈশানী বলতে লাগলো, "আমাকে হাতে নাতে ধরতে হবে। ও কে?" এই বলে যখন ঈশানী সেখানে যায় তখন তার মাথায় কেউ যেন আঘাত করে আর সাথে, সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে আর জ্ঞান হারিয়ে ফেলে। তারপর ডাক্তার আসে সেই ঈশানীকে দেখার জন্য। ডাক্তার তখন বলতে লাগলো, "ভাগ্যিস বাড়িটা আসতে লেগেছে, না হলে উনার অনেক বড় রিস্ক হয়ে যেত।" এদিকে দাদু ও তারপর পিনাকি সবাই বলতে লাগলো, "তো কি দরকার ছিল তোমার সেখানে যাওয়ার? কি দরকার ছিল?" অন্যদিকে সেখানে দাঁড়িয়ে ছিল সে কুসুমও। আর সেই মুহূর্তে সেখানে চলে আসে বানি আর বিদ্যুতের মা। আর এসে বানি তখন চমকে যাওয়ার বলতে লাগলো, "কি হয়েছে মা তোমার? কি হয়েছে?" তখন বলতে লাগলো, "আমার না হঠাৎ করে মনে হয়েছে এটা কিন্তু কুয়াশা ছিল না। অন্য একটা লোক সে আউট হাউসের দিকে যাচ্ছে। আর তখনই আমি সেটা দেখতে পেয়ে দেখার জন্য যখন যাই পিছনে কেউ আমার মাথায় মেরেছে।" দাদু তখন বলতে লাগলো, "এত বড় সাহস! তোমার পিছনে কেউ আঘাত করেছে?" আর কুয়াশাকে বলতে লাগলো, "তোমাকে না বলেছি আমাদের বাড়িতে না থাকতে আমাদের বাড়ি থেকে চলে যেতে? তোমার এত বড় সাহস! তুমি এখানে আবার এসেছো?" তখন বলতে লাগলো, "বিশ্বাস করুন আমি কোথায় যাবো? আমি নিরুপায়।" কিন্তু দাদু তখন বলতে লাগলো, "খবরদার! তুমি আর এখানে থাকতে পারবে না।
তখনই বাণীর মা বলতে লাগলো, "আমি বুঝতে পারছি না। আমার যতটুকু ধারণা বাণী, ওখানে কুয়াশা ছাড়াও অন্য একজন থাকে। আমি স্পষ্ট দেখতে পেয়েছি ওর হাঁটাচলা কুয়াশার মতো না।" পিনাকিও তখন চমকে যায়। বিদ্যুতের মায়ের তখন সন্দেহ হয়। বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "এখানে আশেপাশে বিদ্যুৎ আছেই। আমি যতটুকু ধারণা করতে পারছি বিদ্যুৎ এখানে আশেপাশে আছে। এমনকি এক্ষুনি বিদ্যুৎ এখানে থেকে পালিয়ে যাবে।" ঈশানী তখন বলতে লাগলো, "বানি, আমার না তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই।" বানি তখন বলতে লাগলো, মা তুমি বলতে পারো কি হয়েছে?" এদিকে মৌলি সেটা সহ্য করতে পারে না। নয়নতারা দেবী তখন মৌলিকে ইশারা করতে থাকে বাণীকে তার মায়ের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য। তখনই মৌলি কাছে গিয়ে বাণীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তোমার কি হয়েছে? তোমার জোরে লাগেনি তো?" তখন পিনাকি সেটা দেখে রেগে যায়। পিনাকি তখন বলতে লাগলো, "তোমার মাকে আমি এখন ঘরে নিয়ে যাবো। তুমি এখান থেকে যাও তো। এখান থেকে যাও। তোমার মায়ের শরীরটা খারাপ তুমি বুঝতে পারছো না?" তখন ঈশানী বলতে লাগলো, "আমি বাণীর সাথে কিছু কথা বলতে চাই।" এদিকে নয়নতারা বলতে লাগলো মৌলিকে, মৌলি যেকোনো প্রকারে তোমার মাকে ম্যানেজ করতে হবে। তোমার মা কিন্তু আমাদের উপর নজর রাখছে। সেটা কিন্তু হতে দেওয়া যাবে না।" এদিকে ঈশানী মৌলির এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "হঠাৎ করে মৌলি এমন আদিক্ষেতা কেমন করছে? আমার তো মনে হচ্ছে এই ঘটনার পিছে মৌলি এমনকি ছোট মাও জড়িত আছে।" তারপরে বাণী কে বলতে লাগলো, "বাণী আমি তোমাকে একটা কথা বলি, ওই আউট হাউসটা তুমি আবার দেখো। আমার মনে হচ্ছে সেখানে তুমি বিদ্যুৎকে খুঁজে পাবে। আমি দেখতে পেয়েছি স্পষ্ট একজন লোক ঘোমটা পরা সেখানে ঢুকে পড়েছে।" এইদিকে বাণী আর তখন বিদ্যুতের মা কুয়াশার কাছে চলে আসে আর এসে বলতে লাগলো, "খবরদার এখনো সময় আছে সত্যিটা বলে দাও। না হলে কিন্তু আমরা পুলিশের কাছে যাব।" তারপর পুলিশ ধুঁকা দিলে না আস্তে আস্তে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। তখন কুয়াশা আবারও মিথ্যে কথা বলতে থাকে আর বলতে লাগলো, "বিশ্বাস করুন আমি একাই আছি। আমার স্বামী নেই। আমার স্বামীকে তো আপনারা মেরে দিয়েছেন।" এরপরে বাণী বলতে লাগলো, "ও চলুন আমরা এখান থেকে চলে যাই। এখানে বিদ্যুৎ নেই।" এ বলে ওরা যখন বাইরে বেরিয়ে আসে তখন বিদ্যুৎ ঘর থেকে বেরিয়ে আসে। মৌলি তখন বিদ্যুৎকে বলতে লাগলো, "তোমার এত বড় সাহস! এত বড় সাহস! তুমি আমার এর মাথায় আঘাত করেছ?" তখন কুয়াশা বলতে লাগলো, "ম্যাডাম কি করব? ও আপনার মায়ের মাথায় যদি আমি আঘাত না করতাম তাহলে তো বিদ্যুৎ ধরা পড়ে যেত। আর বিদ্যুৎ ধরা পড়লে তো সবকিছু ফাঁস হয়ে যাবে।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "না, ঠিক আছে। তারপরেও তো তোমরা আঘাত করেছ।" কুয়াশা তখন বলতে লাগলো, "আঘাতটা তো আমি আস্তে করে করেছি।" এইদিকে বাণী আর বিদ্যুতের মা তখন লুকিয়ে সমস্ত কথাগুলি শুনতে থাকে। আর বাণী তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছো কত বড় ধুরন্ধর ওরা? ওরা বিদ্যুৎকে লুকিয়ে রেখে তারপর ওরা বলছে ওরা জানে না। চলো মামুনি এবার ওদেরকে হাতে নাতে ধরতে হবে।" তাহলে মাই ঠিক কথা বলেছে। মা ঠিক কথাই বলেছে যে এ ঘরে কেউ ঢুকেছে। তারপরে বাণী আর বিদ্যুতের মা ঘরের মধ্যে চলে আসে। ওদেরকে দেখে বিদ্যুৎ তখন ভয় পেয়ে যায়। এদিকে নয়নতারা দেবী আর মৌলিও ভয় পেয়ে যায়। বাণী তখন বলতে লাগলো, "কি ভেবেছিস বিদ্যুৎ? কি ভেবেছিস মহিলার ছদ্মবেশ ধরে তুই এম পালিয়ে যাবি? তুই তো পালাতে পারবি না। মাই ঠিক কথা বলেছে। তুই এই বাড়িতে এসেছিস এমনকি এই বাড়িতে ঢুকে পড়েছিস।" তখন বিদ্যুৎ বলতে লাগলো, "এই মিথ্যে কথা একদম বলবি না।" মানে তখন বলতে লাগলো, "আমি পুলিশকে খবর দিয়েছি। এই মুহূর্তে পুলিশ এক্ষুনি আসবে।" এদিকে বাড়িতে বারবার ভয় পাতে থাকে তানিয়া। তখন সাথী বারবার তানিয়াকে শান্ত করার চেষ্টা করে আর বলতে লাগলো, "তানিয়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আছি তো কোনো কিছুই হবে না।" অন্যদিকে অনিরুদ্র চিন্তা করতে থাকে তানিয়াকে কিভাবে সুস্থ করবে। তানিয়া তো তাকে দেখে ভয় পাচ্ছে। এদিকে বানি বলতে লাগলো, "আমি যেকোনো প্রকারে তানিয়াকে সুস্থ করব। আগে বিদ্যুৎকে পুলিশের হাতে তুলে দিই। তারপর আমার মাম্মাম ঠিক হয়ে যাবে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।